আরে হাসেম ভাই, এদিকে শোনো, তোমার মেয়ের জন্য ভালো একটা সম্বন্ধ এনেছি। আমার ছেলে কামাল, দেখেছো তো, রাজপুত্রের মতো চেহারা, আর কাজকর্মেও পাকা। তোমার মেয়ের সাথে বেশ মানাবে। ফরিদ ভাই, মেয়ের বিয়ের কথা তো ভাবতেই হবে, কিন্তু ওর মতামতটাও তো আসল। ওকে একবার জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞেস করার কি আছে হাসিম ভাই? মেয়েরা হলো মাটির দলা, যেমন গড়বে তেমন হবে। আর আমাদের কামালের মতো ছেলেই তল্লাটে আর একটাও পাবে? জমি জমা টাকা পয়সা কিসের অভাব? তোমার মেয়ে তো রানী হয়ে থাকবে। জমিলা বোন, তুমি তো জানো আমার মোহনাই সব। ওর মতে আমি কিছুই করব না। আমি আজই ওর সাথে কথা বলবো। মা মোহনা, একটা কথা ছিল। ফরিদ ভাইয়ের সাথে দেখা হয়েছিল রাস্তায়। তার ছেলে কামালের জন্য তোর কথা বলছিল। বাবা, তুমি তো জানো আমি এখন বিয়ে করতে চাই না। আর কামাল ছেলেটা বড্ড অহংকারী, সারাক্ষণ নিজের টাকা পয়সার বড়াই করে। আমার ওকে একদম পছন্দ নয়। আমি জানতাম তুই এটাই বলবি। তোর মতে আমি কিছুই করব না মা। তুই একদম চিন্তা করিস না। আমি ওদের না করে দেব। ধন্যবাদ বাবা, আমি ধলাইকে খাবার দিয়ে আসি। বেচারি সকাল থেকে ডাকছি। কি রে ধলাই, খুব খিদে পেয়েছে? দেখ, তোর জন্য ঘাস এনেছি। তাড়াতাড়ি খেয়ে নে, তারপর মাঠে যাব। তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। তুই খেয়ে নে, আমি বাবাকে খাবার দিয়ে তোকে মাঠে নিয়ে যাব। মোহনা তার বাবাকে খাবার দিয়ে ধলাইকে নিয়ে মাঠে চলে যায়। নদীটা কি শান্ত, দেখলে মনটা ভরে যায়। আমাদের গ্রামটা কত সুন্দর। হঠাৎ তার চোখ পড়ে মাঠের কোণে একটা গাছের নিচে বসে থাকা এক বৃদ্ধার দিকে। চাচি, আপনি এখানে একা একা বসে আছেন? আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। শরীর ভালো তো? পানি, একটু পানি। বড্ড তেষ্টা পেয়েছে মা। সকাল থেকে পথ হাঁটছি, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ও মা, সে কি কথা! আপনি এখানেই বসুন, আমি এক্ষুনি নদী থেকে ঠান্ডা পানি নিয়ে আসছি। সৃষ্টিকর্তা তোর ভালো করুক মা। এই পাত্রটায় করে একটু পানি এনে দে। প্রাণটা জুড়িয়ে গেল। তুই আজ আমার জীবন বাঁচালি মা। তোর মনটা তোর চেহারার মতোই সুন্দর। না না চাচি, এ আর এমন কি! বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তো মানুষের ধর্ম। তুই সাধারণ মেয়ে না মা। তোর মনে কোনো লোভ নেই, কোনো হিংসা নেই। আমি তোকে একটা উপহার দিতে চাই। উপহার? আমার কোনো উপহার লাগবে না চাচি, আপনি দোয়া করলেই হবে। এই উপহার তুই ফিরিয়ে দিতে পারবি না। আমি তোকে কোনো ধন সম্পদ দিচ্ছি না। আজ থেকে তুই জগতের সকল পশু পাখির ভাষা বুঝতে পারবি। তাদের মনের কথা, তাদের সুখ দুঃখ সব তুই শুনতে পাবি। তাদের সাথে কথাও বলতে পারবি। কি বলছেন এসব? পশু পাখিরা কি মানুষের মতো কথা বলে? আপনি হয়তো ক্লান্ত, তাই এমন বলছেন। সময় এলেই তুই আমার কথার সত্যতা বুঝতে পারবি। যখন তোর সবচেয়ে কাছের প্রাণীটা তোর সাথে কথা বলবে, তখন আমার কথা মনে করিস। প্রকৃতি তার সন্তানদের ভালোবাসে, আর তুই প্রকৃতিরই এক সন্তান। এই শক্তি তোর অহংকারের জন্য নয়, বরং সৃষ্টির সেবার জন্য ব্যবহার করিস। হঠাৎই বৃদ্ধা চোখের পলকে যেন বাতাসের সাথে মিলিয়ে গেল। আরে, কোথায় গেলেন উনি? কি অদ্ভুত কথা বলে গেলেন! ধুর, এসব কিছু নয়, হয়তো আমার মনের ভুল। মোহনা ধলাইকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল, কিন্তু বৃদ্ধার কথাগুলো তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। কি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম! সব জ্বলে পুড়ে যাচ্ছে, কোথাও পানি নেই। মোহনা গোয়াল ঘরে ঢুকে কারো কণ্ঠ শুনে চমকে ওঠে। কে? কে কথা বললো? এখানে তো কেউ নেই। আরে মোহনা, তুই এসেছিস? শোন, আমি আজ রাতে একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। ধলাই, এটা কি তুই বলছিস? হ্যাঁ, আমিই তো বলছি। কিন্তু তুই তো আগে আমার কথা শুনতে পেলি না, আজ কি করে শুনলি? যাই হোক, শোন, আমি স্বপ্নে দেখলাম আমাদের এই গ্রামটা একটা মরুভূমি হয়ে গেছে। নদীটা শুকিয়ে বালিচর, মাঠ ফেটে চৌচির। মানুষ আর পশু পাখিরা এক ফোঁটা পানির জন্য ছটফট করতে করতে মরে যাচ্ছে। আমার খুব ভয় করছে মোহনা, মনে হচ্ছে কোনো বড় বিপদ আসছে। ও মা, এমন অলক্ষণে কথা বলতে নেই। স্বপ্ন তো স্বপ্নই। সব স্বপ্ন কি সত্যি হয়? তুই ভয় পাস না, আমি আছি তো।
দেখ বাইরে কি সুন্দর রোদ। তুই এসব না ভেবে আগে ঘাস খা। কিরে মা, কার সাথে কথা বলতিস একা একা? তোর মুখটা এমন ফ্যাকাশে কেন? বাবা, তুমি বিশ্বাস করবে না, আমি ধলাইয়ের কথা শুনতে পাচ্ছি। ও আমার সাথে কথা বলছে। কি বলছিস এসব? জ্বর টর এলো? গরু আবার কথা বলে নাকি? তোর বিয়ের চিন্তা করতে করতে মাথাটাই খারাপ হয়ে গেছে। না বাবা, আমি সত্যি বলছি। তুমি আমার কথা বিশ্বাস করো। ধলাই একটা খারাপ স্বপ্নের কথা বলছিল। ও বলছিল গ্রামে নাকি খরা হবে। হয়েছে, আর পাগলামি করতে হবে না। আয় নাস্তা করবি চল। আমি ফরিদ শেখকে আজকে না বলে দেব। তোর এইসব অলক্ষণে কথা শুনলে গ্রামের লোকে কি বলবে? ব্যাপারখানা কি বলো তো? জ্যৈষ্ঠ মাস শেষ হতে চললো, আকাশে এক ফোঁটা মেঘের দেখা নেই। এমন তো আগে কখনো দেখিনি। আর বলবেন না মোড়ল সাহেব, আমার জমির পাটগুলো সব হলুদ হয়ে গেছে। সেচ দেবো যে খালের পানিও তো শুকিয়ে তলায় এসে ঠেকেছে। এই হলো গিয়ে আকালের লক্ষণ, আমাদের পাপের ফল। সৃষ্টিকর্তা মুখ ফিরিয়ে নিয়েছেন। আমার তো মনে হয় এসব কোনো অলক্ষণের কারণে হচ্ছে। গ্রামে এমন কেউ আছে যার উপর সৃষ্টিকর্তার গজব পড়েছে, আর তার জন্যই আজ আমাদের সবার এই দশা। মোহনা তাদের কলসি খালি পেয়ে সেটা নিয়ে নদী থেকে পানি ভরে ফিরে আসে। বাবা, নদীতে তো পানি অনেক কমে গেছে। আজ পানি আনতে গিয়ে দেখলাম নদীর মাঝখানে চর জেগে উঠেছে। হে মা, সবার মুখে একই কথা, ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে চললে তো আমরা না খেয়ে মরবো। তোর ধলাইয়ের কথাই কি তবে সত্যি হতে চললো? আমি তো আগেই বলেছিলাম মোহনা, বিপদ আসছে। বাতাসের গতি বদলে গেছে। পশু পাখিরা সব কেমন যেন অস্থির হয়ে উঠেছে। এখন কি হবে ধলাই? জানি না, তবে কারণটা খুঁজে বের করতে হবে। এটা স্বাভাবিক কোনো খরা নয়, এর পেছনে অন্য কোনো রহস্য আছে। দিন দিন পরিস্থিতি আরো ভয়াবহ হতে লাগলো। গ্রামের একমাত্র পুকুরটাও শুকিয়ে গেল। নলকূপগুলোতেও পানি উঠছিল না। দেখেছিস হাসেমের মেয়ের কেরামতি? যেদিন থেকে ও আমাদের কামালের সম্বন্ধ ফিরিয়ে দিয়েছে, সেদিন থেকে গ্রামের ওপরেই আকাল নেমেছে। ও একটা অলক্ষণে মেয়ে। চুপ কর জামিলা, একটা বাচ্চা মেয়ের নামে এসব কি বলছিস? আমি ঠিকই বলছি। সারাদিন নাকি গরুর সাথে কথা বলে। নিশ্চয় কোনো জাদুটোনা জানে। ওই আমাদের গ্রামটাকে শেষ করে ছাড়বে। এসব কথা মোহনার কানেও আসছিল। সেদিন বিকেলে সে মন খারাপ করে একটা শুকনো গাছের নিচে বসেছিল। হঠাৎ কিছু পাখি কিচিরমিচির করতে করতে তার কাছে এসে বসলো। বোন, আমরা এখন কোথায় যাব? নদীর সব মাছ মরে ভেসে উঠেছে। পোকামাকড়ও আর পাওয়া যাচ্ছে না। আমাদের বাচ্চারা না খেতে পেয়ে মারা যাচ্ছে। উত্তরের ওই গভীর জঙ্গলের অবস্থা খুব খারাপ। বড় বড় গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে, পাতা ঝরে পড়েছে। এমন তো আগে কখনো দেখিনি। তোমরা শান্ত হও। আমাকে খুলে বলো তো, হঠাৎ করে এমন কেন হলো? তোমরা তো অনেক দূর পর্যন্ত উড়ে যাও। কিছু কি দেখতে পেয়েছো? আমি দেখেছি। আমি জানি আসল কারণটা কি। আমাদের গ্রামের উত্তরে যে শীতল ঝর্ণা আছে, যেখান থেকে নদীটা জন্ম, সেই ঝর্ণাটা শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে? কিন্তু কেন? সেখানে এক বিশাল মায়াবী সাপ ঝর্ণার মুখে বসে আছে। আমরা ওকে নাগরাজ বলে ডাকি। ওর শরীরটা এত বড় যে পুরো ঝর্ণার মুখটা ও একাই বন্ধ করে দিয়েছে। তাই এক ফোঁটা পানিও আর এদিকে আসতে পারছে না। ও খুব ভয়ঙ্কর। ভয় কেউ ওর কাছে গেছে না। কিন্তু ও এমনটা কেন করবে? পানি আটকে দিয়ে ওর কি লাভ? তা জানি না, তবে জঙ্গলের সবচেয়ে পুরনো কচ্ছপ দাদু হয়তো কিছু বলতে পারবেন। তিনি ওই ঝর্ণার কাছেই থাকেন। ঠিক আছে, আমাকে ওই কচ্ছপ দাদুর কাছে নিয়ে চলো। আমাকে এর শেষ দেখতেই হবে। আমার গ্রামের মানুষকে, তোমাদের সবাইকে আমার বাঁচাতেই হবে। মোহনা বাড়ি ফিরে তার বাবাকে সব খুলে বলল। না না মোহনা, তুই ওই জঙ্গলে কিছুতেই যাবি না। সাপের কথা বলছিস? তুই কি তোর জীবনটা দিবি? আমাকে যেতেই হবে। এটা শুধু আমাদের গ্রাম বা আমাদের ধলাইয়ের প্রশ্ন নয়, এটা পুরো জঙ্গলের সমস্ত পশু পাখির জীবন মরণের প্রশ্ন। আমি ছাড়া আর কেউ তো ওদের ভাষা বুঝবে না, ওদের কষ্ট বুঝবে না। আমি যদি এখন ভয় পেয়ে পিছিয়ে যাই, তাহলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কিন্তু তুই একা যাবি? যদি কোনো বিপদ হয়? আমি একা নই বাবা, জঙ্গলের সব পশু পাখিরা আমার সাথে আছে। তুমি শুধু আমার জন্য দোয়া করো। পরদিন ভোরে সূর্য ওঠার আগে মোহন একটা ছোট পুটলিতে কিছু শুকনো রুটি আর পানি নিয়ে জঙ্গলের পথে রওনা দিল। টিয়া আর শালিক তাকে পথ দেখায়। এদিকে মোহনা, সাবধানে পা ফেলো। সামনে পড়টা খুব পাথুরে।
কচ্ছপ দাদু, আমি শুকতলি গ্রাম থেকে এসেছি। আমার নাম মোহনা। আমি জানি তুই আসবি মানবী। পাখিরা তোর কোথায় বলছিল, বল কি জানতে চাস? দাদু, নাগরাজ কেন শীতল ঝর্ণার পানি আটকে দিয়েছে? আমাদের গ্রাম শুকিয়ে যাচ্ছে, সবাই মারা যাচ্ছে। এর পিছনে এক দুঃখের ইতিহাস আছে দিদিভাই। এই নাগরাজ আর তার সঙ্গিনী নাগিনী মিলে এই ঝর্ণা আর তার নিচের এক অমূল্য মণি পাহারা দিত। ওই মণির আলোতেই জঙ্গলে গাছপালা এত সতেজ থাকতো, ঝর্ণার পানিতে এত জাদু ছিল। তারপর কি হলো? একদিন মানুষের লোভ ওই মণির উপর পড়লো। তোমাদের গ্রামেরই কয়েকজন লোভী মানুষ মণিটা চুরি করতে এসেছিল। নাগরাজ বাধা দেওয়ায় তারা তাকে মারাত্মকভাবে জখম করে, আর তার প্রিয় নাগিনীকে তারা মেরে ফেলে। সেই থেকে নাগরাজ মানুষকে ঘৃণা করে। সে ভাবে সব মানুষই লোভী আর বিশ্বাসঘাতক। সে তার সঙ্গিনীর সুখে আর মানুষের উপর প্রতিশোধ নিতেই ঝর্ণার মুখ বন্ধ করে দিয়েছে। সে চায় মানুষও কষ্ট পেয়ে মরুক, যেমনটা তার সঙ্গিনীকে মরতে হয়েছিল। কিন্তু আমরা তো কোনো দোষ করিনি দাদু। ওই লোভী মানুষদের পাপের শাস্তি আমরা কেন পাবো? সেটাই তোকে বোঝাতে হবে দিদিভাই। তোর মনটা কাচের মতো স্বচ্ছ, তোর চোখের কোনো লোভ নেই। হয়তো তুই কথা বললে ওর মন গলতে পারে, কিন্তু কাজটা সহজ নয়। ওর রাগ আগুনের মতো, এক মুহূর্তে তোকে ছাই করে দিতে পারে। না দাদু, আমাকে ভয় পেলে চলবে না। আমাকে নাগরাজের সাথে দেখা করতেই হবে। দয়া করে আমাকে তার কাছে যাওয়ার পথটা বলে দিন। কচ্ছপ দাদুর দেখানো পথে মোহনা আরো গভীরে এগিয়ে চলল। চারপাশটা থমথমে আর শীতল। অবশেষে মোহনা সেই জায়গায় পৌঁছালো। সেই ঝর্ণার উৎস মুখে বসেছিল সেই নাগরাজ। নাগরাজ, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। কে তুই মানবী? এত সাহস তোর? আমার রাজত্বে পা দিয়েছিস? জানিস না এখানে যে আসে সে আর ফিরে যায় না? মৃত্যুর ভয় নেই তোর? মৃত্যুর ভয় কার না থাকে নাগরাজ? কিন্তু আমার গ্রামের হাজার হাজার মানুষ আর জঙ্গলে লক্ষ লক্ষ পশুর মৃত্যুর চেয়ে আমার একার মৃত্যু অনেক ভালো। আমি আপনার সাথে লড়াই করতে আসিনি, আমি ন্যায় চাইতে এসেছি। ন্যায়? হা, 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 হা। মানুষের মুখে ন্যায় বিচার? তোরা ন্যায় কি বুঝিস? তোরা তো শুধু কেড়ে নিতে জানিস, ধ্বংস করতে জানিস। তোর মতোই কিছু মানুষ এসে আমার কাছ থেকে আমার সর্বস্ব কেড়ে নিয়েছিল, আমার সঙ্গিনীকে হত্যা করেছিল। সেই দিনের পর থেকে আমি শপথ নিয়েছি, কোনো মানুষকে আমি আর বিশ্বাস করব না। তোদের শুকিয়ে মারবো আমি। আমি সেই ঘটনার জন্য লজ্জিত নাগরাজ। ওই লোভী মানুষগুলোর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। কিন্তু তাদের ভুলের জন্য আপনি পুরো মানব জাতিকে, নিরীহ পশু পাখিদের শাস্তি দিতে পারেন না। এটা ন্যায় নয়। চুপ কর বালিকা, তুই আমাকে ন্যায় শেখাতে এসেছিস? তোদের রক্তে মিশে আছে লোভ আর বিশ্বাসঘাতকতা। তুইও নিশ্চয়ই আমার মনের লোভে এখানে এসেছিস। মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে মনিটা হাতিয়ে নিতে চাস? না নাগরাজ, আমার কোনো মনে চাই না। আমার শুধু পানি চাই। আমার গ্রামের শিশুদের শুকনো মুখ আমি আর দেখতে পাচ্ছি না। গরু বাছুরগুলো খাবার আর পানির অভাবে চোখের সামনে মারা যাচ্ছে। আপনার কি একটুও দয়া হয় না? আপনার সঙ্গিনীকে হারানোর যন্ত্রণা যদি সত্যি হয়, তাহলে এই মায়েদের কষ্টটা আপনি বুঝবেন না? তুই কাঁদছিস কেন? তোর চোখে তো আমি ভয় দেখছি না, মায়া দেখছি। আপনিও তো একা। সঙ্গিনীকে হারিয়ে আপনিও তো অনেকদিন ধরে কষ্ট পাচ্ছেন। প্রতিশোধ নিয়ে কি আপনার মনের শান্তি ফিরেছে? বরং এই ঘৃণা আপনাকে আরো একা করে দিয়েছে। মোহনার কথায় নাগরাজ যেন চমকে গেল। এতদিন কেউ তার রাগের পেছনের কষ্টটা বোঝার চেষ্টা করেনি। শান্তি, শান্তি তো সেদিনই আমার জীবন থেকে চলে গেছে। আপনি পানি ছেড়ে দিন নাগরাজ। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার গ্রামের কোনো মানুষ কোনোদিন আপনার মনের দিকে লোভের চোখে তাকাবে না। আমি সবাইকে আপনার গল্প শোনাবো। এই ঝর্ণা আপনার স্থান হিসেবে পরিচিত হবে। সবাই এটাকে শ্রদ্ধা করবে, ভয় নয়। আপনি একা থাকবেন না। জঙ্গলের সব পশু পাখি, আমাদের গ্রামের মানুষ, সবাই আপনাকে বন্ধু হিসেবে ভালোবাসবে। যা মানবী, তোর কথায় আমি বিশ্বাস করলাম। তোর সততা আমার ঘৃণাকে হার মানিয়েছে। আমি পানি ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রাখিস, যদি তোর গ্রামের মানুষ তাদের প্রতিজ্ঞা ভাঙে, তাহলে আমি এই পুরো উপত্যকাকে সাগরে ডুবিয়ে দেব। নাগরাজ ধীরে ধীরে তার বিশাল শরীরটা সরাতে শুরু করলো। ধন্যবাদ নাগরাজ, আমি আপনার বিশ্বাস কোনোদিন ভাঙবো না। আপনি আমাদের জীবন ফিরিয়ে দিলেন।
মোহনা গ্রামের ফেরার পথে দূর থেকে শুনতে পেল মানুষের উল্লাসধ্বনি। নদীতে নতুন পানির স্রোত দেখে গ্রামের মানুষ আনন্দে আত্মহারা। আমার বীর মেয়ে, তুই ফিরে এসেছিস। তুই আমাদের সবাইকে বাঁচিয়েছিস। মোহনা মা, তোর বাবা আমাদের সব কথাই বলেছে। তুই যে কাজ করেছিস আমরা কল্পনাও করতে পারিনি। আজ তুই আমাদের সবার প্রাণ বাঁচিয়েছিস। তুই এই গ্রামের সত্যিকারের লক্ষ্মী। মোহনা মা, আমরা তোকে ভুল বুঝেছিলাম, আমাদের ক্ষমা করে দিস। মোহনা, আমি আমার ব্যবহারের জন্য খুব লজ্জিত। তুমি সত্যি একজন ভালো মনের মানুষ। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। এটা আমাদের সবার গ্রাম, একে বাঁচানো আমাদের সবারই কর্তব্য।